কিন্তু আমরা নতুন অন্তর্বর্তী সরকার এবং সামনেও নির্বাচিত কোনো সরকার আসবে, আমরা আশা করি যে মুসলমানদের যে অধিকার সেই অধিকার আমরা ফিরে পাব। তো ওনার কাছ থেকে আমরা শুনবো। জনাব আফজাল ওয়ারসি ভাই এখন কথা বলবেন, ওনাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। नमदो सल्लु अला रसूलिल करीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। তবে বলার আগে একটু হিন্দি শব্দের ভিতরে কবিতা একটা পাঠ করতে চাই যদি অনুমতি থাকে। भूल पे भूल करता रहा, भूल पे भूल करता रहा और चेहरे पे धूल था, आईना सफा करता रहा। আসলে আমাদের বিষয়টার আলাপ করতে গেলে আবার অনেক পিছনের থেকে শুরু করতে হয়। 1971 আমাদের বিষয় না। প্রতিটি জাতি তার নিজে স্বাধীন হবে, স্বাধীন হতে চায়, এটা স্বাভাবিক ব্যাপার। যদি এদেশের লোক পাকিস্তানের সাথে থাকবে না, দুই মত পোষণ করে, তাহলে তারা আল্লাহ থাকতে পারত, তার কোনো বিষয় না। তবে বাংলাদেশ স্বাধীন করার বিষয়তে বিহারি কোন জায়গায় সমস্যা ছিল এই বাঙালিদের কাছে, যে তাকে হত্যা করতে হয়েছে, তাকে মারতে হয়েছে, তাদেরকে খুন করতে হয়েছে, আমি সে বিষয়টা আজও খুঁজে পাই না। কারণ আপনারা দেশ চালাইতেন, দেশ তো কোনো উর্দুভাষীরা আর চালাই নেই, মন্তব্য মিনিস্টার তো উর্দুভাষীকে হয়নি। তবেও যেটুকু আশা ছিল সে আশাও কিন্তু ভেঙে গেছে। 1962 সনে যখন আইয়ুব খান এই দেশে আসলেন, অর্ডিন্যান্স জারি করলেন, আমি জানি না তখন কিন্তু আমাদের এই অর্ডিন্যান্সটি জারি করার পরে আমার বাঙালি ভাইরা আমাদের পক্ষে কিন্তু দাঁড়ায়নি। আইয়ুব খান খুব সহজে বলে দিছিল যে আপনারা সান অফ দ্য সয়েল, আপনি এই মাটির সন্তান না, এই জন্য আপনাদেরকে ভারত থেকে যারা আসছে তাদেরকে কোনো অধিকারই দেওয়া হবে না। কিন্তু বুঝলাম না, যদি ওই সময়কার আমাদের এই দেশের নেতারা যদি প্রতিবাদ করত, তাহলে আমাদের এই অর্ডিন্যান্স আমাদের উপরে হতো না, তাহলে আমরা চাকরিতে তখন ফুলফিল থাকতাম, কিছু কিছু তো থাকতাম, খুব বেশি না। তো যারা শিক্ষার হার বেশি ছিল তারা চাকরি পেত, কিন্তু এই অর্ডিন্যান্সটি হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা চাকরিচ্যুত হয়ে গেলাম। সিএসপি অফিসার যতগুলো ছিল সব বাদ পড়ে গেছে, সবাইকে সরিয়ে দিছে। আর এই দেশের লোকদের বা এই দেশের লোকের নেতারা এই দেশের লোকদেরকে শিখিয়ে দিল যে মাটি আমার, দেশ আমার, আমরাই চাকরি পাবো না, বাহির থেকে আসা, বিহার থেকে আসা, তারা কি চাকরি পাবে? এ ধরনেরও ইঙ্গিত ছিল নেতাদের ভিতরে ভিতরে দিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পথ সবসময় খুলেই থাকে। আমরা বাঙালি কোনোদিন কি মনে করেছিলাম যে আমরা লক্ষ লক্ষ মানুষ কি বাইরে গিয়ে কাজ করব, আমাদের অসহায় পেশা বিদেশি কারেন্সি নিয়ে আসব? আমাদের এই আশাও তো ছিল না। তো জুট মিল, সামান্য জুট মিলে কাজ করতে গিয়া সেখানে দাঙ্গা করানোটার কি দরকার ছিল? জুট মিলে দাঙ্গা করিয়ে দেওয়ার পরে আজকে জুট মিল কি হয়েছে? খুলে খুলে সব ভারত নিয়ে গেল না? আপনি রাখলেন না, আপনি যারা এই জুট মিল চালানোর জন্য যে স্টাফকে ভারত থেকে নিয়ে আসা হয়েছিল ওদেরকে হত্যা করে দিলেন, এবং তাদের সামনে এই জুট মিলকে পুড়িয়ে দিলেন, আগুন লাগাইয়ে দিলেন, শেষ করে দিলেন। তো জুট মিল আজকে বন্ধ হয়ে গেল, লাভজনক প্রতিষ্ঠান লসজনক প্রতিষ্ঠান হয়ে গেল। তাতে আমাদের কি লাভ হইল নাকি লস হইল? লসই হইল। তো এভাবে আমরা যে সব ক্ষেত্র ষড়যন্ত্র শিকার, আমরা কখনো বুঝি নাই যে বিহার ছাড়লে কলকাতায় আবাদ হয়েছিলাম, বিহার ছাড়ার পরে আমরা কলকাতায় আবাদ হয়েছিলাম কিছুদিনকার জন্য, ঘর বাড়ি ওখানে নিয়েছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি যে পাকিস্তানের অংশ কলকাতায় আসবেই না, পরে আবার ঘর বিক্রি করে দিয়ে আবার এদিকে চলে আসতে হয়েছে। তাহলে আমাকে দুইবার তিনবার করে আমার
প্রতারণার শিকার হইতে হয়েছে, আবার আমাকে এদিকে চলে আসতেছে। ইহার ভিতরে অনেক মানুষ রেলওয়েতে চাকরি করত বা বিদ্যুতে বা এমুক টেমুকে যে চাকরি করত, তারা চাকরি করা অবস্থাতে, কাজে দেশ তো একই ছিল, তো চাকরি করা অবস্থাতে কিন্তু ভারত থেকে এখানে আসলো এবং তাদের প্রতি অপশন লেটার দেওয়া হয়েছে যে আপনি দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি কি ভারতে থাকবেন না ইস্ট পাকিস্তানে থাকবেন না ওয়েস্ট পাকিস্তানে যাবেন, এ ধরনের কাগজ দেওয়া হয়েছে। যারা বলছে যে আমরা ইস্ট পাকিস্তানে থাকবো, তাদেরকে ইস্ট পাকিস্তানে রেখে দেওয়া হয়েছে এবং ভারতে যেতে দেওয়া হয়নি। তাদের সমস্ত রিটায়ারমেন্টের পয়সা, চাকরির বয়স সব এখানেই পুরো করে এখানেই থাকতে হয়েছে। কিন্তু যারা বলছে যে না আমি ভারতে চলে যাব, ওয়েল এন্ড গুড, আপনি ভারতে চলে যান, আপনি হিসাব নিকাশ আজকে থেকে ভারতের কাছে হয়ে যাবে, চলে যাও। এভাবে অপশনের লোকগুলা কিন্তু খুব কম। দেখবেন যে পুরো উর্দুওয়ালাদের ভিতরে অপটির লোক অনেক কম। কিন্তু কিন্তু আমি যতটুকু পত্র পত্রিকায় পড়ছি যে পাকিস্তান হওয়ার পরে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে হাজার হাজার বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, আর সব সময় দাঙ্গা করে করে মুসলমানদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হয় যাতে সংখ্যা এখানকার বাড়ুক, লোকজন এখানে পারুক, ভারতের জমিন খালি হোক, এখানে আসুক। তো এভাবে দাঙ্গা করে করে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের দেশীয় লোক মানে স্থানীয় লোকও কিন্তু নারাজ, কি আপনারা এখানে কেন আসলে? আরে ভাই, আমি তো জীবন বাঁচাইতেই আসছিলাম, আপনাদের না রাখার যদি পরিকল্পনাই ছিল যে না এদেরকে দেশে রাখা হবে না, যেমনকার এখনকার কথা এখন যখন শুনি যে এগুলা 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 উড়িষ্যা কোথায়, বিহার কোথায়, তো ওই সময় যদি আমাদেরকেও ঠিক এই মুক্তিযোদ্ধাদের মতন আমাদের কাঁধে বন্দুক লাগায়া যদি বলে দেওয়া হইতো যে বিহার আপনি স্বাধীন করে নেন, আপনি তো আমাকে যদি নাই থাকতে দিতেন তাহলে ওই পথে আমাকে পাঠিয়ে দিতেন, তাহলে আমরা দেখতাম যে আমাদের বিহার আমাদের নিতে পারি কি না পারি, আমার সমস্যার সমাধান হয় কি হয় না, কিংবা বারবার করে মাহাজির বা বারবার করে বিহারি বা বারবার করে হিন্দুস্তানের মুসলমান এখানে ঢুকতেই পারতো না। কিন্তু সে সমস্ত কাজ না করে আমাকে খুব সহজভাবে এখানে ঢুকতে দেওয়া হয়েছে। এবং নেহরু লিয়াকত আলী খানের প্রপার্টি অ্যাক্ট একটা চুক্তি হয়েছিল। এই চুক্তিতে যে বিষয়টা ছিল যে এখান থেকে যে হিন্দুরা ভারতে যাবে ওখানকার মুসলমানদের প্রপার্টি তারা পাবে, আর ওখানকার যে হিন্দুরা মুসলমান আসবে এই হিন্দুদের প্রপার্টি তারা পাবে। তো আমি তো দেখি যে ওই হিন্দুদের প্রপার্টি তো আমি পাইনি, কোনোটা পাওয়া হয়নি। হ্যাঁ, ওই প্রপার্টি না দিয়া কিছু কিছু খাস জমিনের উপরে আমাদেরকে মাহাজিরদেরকে ঘর বানিয়ে দেওয়া হয়েছে, সরকারি ফান্ডের থেকে মাহাজির কলোনি বানানো হয়েছিল। কিন্তু স্বাধীনের পরে ওই মাহাজির কলোনি কিন্তু নেই, আছে কোথাও দেখি না যে মাহাজির কলোনি বলতে কোনো কিছু আছে, কোনো মাহাজির কলোনি নেই। আর ওই সমস্ত ঘর, যে সমস্ত ঘর তখন দেওয়া হয়েছিল ওইগুলা ঘর 71 পরে ওগুলা সবটি নিয়ে দখল করে নেওয়া হয়েছে। এখন অনেক মানুষে মনে করে যে আপনারা মামলা করে ঘর কেন নিয়ে নেন না কেন? তো মামলা করে কি ঘর কি নেওয়া যাবে? রাষ্ট্র যেখানে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হয়ে যায়, রাষ্ট্র যদি কারোর সাথে বেইমানি করে তাহলে ওর কাছে কি পারা যাবে? তো এই যতগুলা সম্পত্তি আছে ওয়েস্ট পাকিস্তানিদের সম্পত্তি, পশ্চিম পাকিস্তানিদের যদি সম্পত্তিকে রাষ্ট্রীয়করণ হইতো তো একরকমের মেনে নেওয়া হইতো যে পশ্চিম পাকিস্তানের সম্পত্তি, যুদ্ধ হয়েছে, পশ্চিম পাকিস্তানিদের সম্পত্তি তো আর দেওয়া হবে কেন, তো শত্রু সম্পত্তি হবে। কিন্তু যারা ইন্ডিয়া থেকে আসছিল তার সম্পত্তিকে আপনার রাষ্ট্রীয়করণ বা তাদের ফ্যাক্টরি কেন দখল করে নেবেন, তাদেরকে কাজ থেকে বিতাড়িত কেন করে দিবেন, তাদেরকে চাকরি থেকে আউট করে দিবেন, তো আমি কি করে খাবো? এটা আল্লাহ লাখ লাখ শুকুর আমি আদা করি যে বাংলা ভাইয়ের মতো 64টা ডিস্ট্রিক্টে আমি একসাথে বোমা ফাটাইনি, নাহলে ওই বোমা তো আমাদেরকে ফাটানোর কথা ছিল। যার নাই ইজ্জত, যার নাই চাকরি, যার নাই শিক্ষা, যার নাই ভাষা, যার নাই বাচ্চা,
যার নাই পেটে ভাত, তো বোম কারা ফাটাইতো? তাহলে আমাদের কাছে আমাদের চরিত্রের বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে যায় নাই যে বাংলা ভাইয়ের মতন তো 64 ডিস্ট্রিক্টে তো আমি তো বোমা আর ফুটাই না, অথচ আমার সবকিছু ক্ষতি হয়েছে। তারপরে আমি মেনে নিছি, তারপরে এই দেশকে স্বীকার করে নিছি। আর যদি ইন্দিরা গান্ধী যে সময় আসতো, আজকে যে ইন্ডিয়ান অরিজিন উর্দু স্পিকিং আমি লিখছি, যদি ইন্দিরা গান্ধী যখন এখানে আসছিল আর এই সংগঠনটি দাঁড়ায় থাকতো, তো কি ইন্ডিয়ান সেনা কি চলে যেত? কখনো যেত না। তো আমাদের ভাই বাপরা যদি এই সংগঠনটি তৈয়ার না কইরা, তখনও কিন্তু পাকিস্তানি বলছে, ইয়া পাকিস্তানি না বললে পরে তখন কিন্তু পাকিস্তানি না, পাকিস্তানি তো 78 সনের পরে হয়েছে আটকা পড়া পাকিস্তানি সংগঠন। তার আগ পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম যে আমাদের সেটেল হয়ে যাবে। এবং বঙ্গবন্ধু যাদের জন্য খারাপ করছে কি করছে না সেটা আরেক ব্যাপার, কিন্তু তিনি বলছেন যে বিহারীদের সম্পত্তি বেচা কিনা হবে না, এটা একটা অর্ডিন্যান্স ছিল। আসলে কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় কোনো বিহারীদের সম্পত্তি বেচা কিনা হয়নি, মানে ডিসপুট ম্যাটার আছে, এটাকে আমরা সুরাহ করব। কিন্তু দেখা গেল যে উনি করেন নাই, কিন্তু ইরশাদ সরকার বা জিয়াউর রহমান আসলে এরা কিন্তু আমাদের সম্পত্তিকে খায় ফেলেছে, এরা সম্পত্তিকে কিন্তু বঙ্গবন্ধু কিন্তু না করছে যে বিহারীদের কোনো সম্পত্তি বেচা কিনা হবে না, এজ ইট ইজ থাকবে, মানে এক সময় তাদের সুরাহা করব আমরা। কিন্তু দেখা গেল যে উনি সুরাহা না করার আগেই মারা গেছে। হয়তো মানুষে পলিটিক্স করলে কিছু ভুল হয়ে যায় যে এমনই না, হয়ে যায়, অস্ত্রের মুখে হোক, রাজনীতিকভাবে হোক, বা দেশ স্বাধীন করতে গেলে ভারতের সাথে মিলামিশা আশ্রয় প্রশ্রয় নিয়ে খাওয়া দাওয়া করে দিয়া দেশটি স্বাধীন করছে, কাজে অত বড় পাকিস্তানের সাথে তো লড়া সম্ভব ছিল না, তো ওনারা ভারতের কাছে সহযোগিতা নিয়ে দেশটি স্বাধীন করছে। ঠিক আছে, আপনি যখন পাকিস্তান থেকে আসলেন, তো আপনি কেন বলে দিলেন যে এই দেশে যারা বসবাস করবে তাদেরকে বাঙালি হয়ে থাকতে হবে? আপনি কি এটা বলা, এটা তো রাজনীতিতে বড় ভুল হয়ে গেছে। আপনি তো আমার সুরা করেন নাই, ওই পাকিস্তানি, ওই উর্দুভাষীদের, ওই মুসলমানদের পক্ষে তো মুসলিম লীগের সার্ভারদের পিছনে পিছনে কলকাতায় হাঁটা করতেন আপনি। আপনি কেন এই কথা বললেন যে আপনি বাঙালি হয়ে থাকতে হবে? আপনি কিন্তু বলে দিতেন যে যারা ভারত থেকে আসে তারা তাদের বিষয়টা তাদের আমরা সুরা করে দিবে, কিন্তু এ দেশে যারা বসবাস করে আসছে বা করতেছে তারা হয়তো বাঙালি হয়ে থাকতে হবে। কিন্তু দেখেন ওই সময়ও কিন্তু আমরা কিন্তু দাঁড়াইনি, আমরা কিন্তু মেনে নিছি যে যে হালে আমাদেরকে রাখবে আমরা থেকে যাবো, আমি প্রতিবাদ করি নাই। তখন কিন্তু চকমা লড়মা মারমারা কিন্তু বলছে যে না, আমরা কিন্তু বাঙালি না, আমরা চকমা লড়মা মারমা বলে তারা দাঁড়ায় গেছে, এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি তারা লড়াই শুরু করে দিয়েছে। কাজে তাদের পায়ের তলে মাটি ছিল, কিন্তু আমার পায়ের মাটি তো ছিল না, তো আমি তো আর দাঁড়াই নেই বাংলাদেশের বিপক্ষে। তাহলে এ দেশের নাগরিক হওয়া বা এদেশের শান্ত শৃঙ্খলা পরিবেশটাকে আনার ভিতরে কি আমার দোষ আছে যে না আমি প্রতিবাদ করছি যে না আমি বাঙালি হয়ে থাকবো না? কিংবা ভাষা আন্দোলনও যে আছে সেটা আমার বিষয় না, আমি কখনো বলি নাই যে বাংলা রাষ্ট্রীয় ভাষাকে আমি মানি না, এই সাবজেক্ট তো আমার ছিলই না, এই সাবজেক্ট তো আমার ছিল না। দেশ স্বাধীনের পাকিস্তানকে সৃষ্টির 4 বছর পরে 52 সনে যে আন্দোলনটা হয়, আমি তো দেশের রাস্তাও তো চিনি না, তো আমি ভাষা আন্দোলন কখন করব? এই সমস্ত কার্যকলাপ আমাদের বিপক্ষে সৃষ্টি করে আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আসলে কিন্তু আমরা বাংলাদেশের বিপক্ষ তখনও ছিলাম না, আজও নেই, আমরা সবসময় দেশের পক্ষে আছি। আর আমরা আমাদেরকে যদি কেউ পাকিস্তানি বানায় দিয়া থাকে, আমি কিন্তু পাকিস্তান থেকে আসি নাই, এজন্য আমি পাকিস্তানি নয়, এবং আমি পাকিস্তান যেতেও চাই না। আমাদের কিন্তু রয়ের একটা এজেন্ট তাদেরকে টাকা পয়সা দিয়া ওদেরকে পাকিস্তানি বানায়া তো তার মতন আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে আটকা পড়া পাকিস্তানি, আমি পাকিস্তানি, আমি পাকিস্তানি। যে সময় যে শাহবাগে বলতো না, তুই বাঙালি আমি বাঙালি, তুই বাঙালি আমি বাঙালি, তুই বাঙালি আমি বাঙালি, ঠিক এভাবে একটি গ্রুপ আমাদের ভিতরে ঢুকিয়ে দিছে, আমি পাকিস্তানি, আমি পাকিস্তানি। কিসের পাকিস্তান? পাকিস্তান তো জীবনেও দেখি নাই,
পাকিস্তানে যায়ও নেই কোনোদিন। আর পাকিস্তানের কালচারের সাথে তো আমার মেল না। আমার মেল হবে বাঙালের সাথে, হয় বিহারের সাথে খুব বেশি হলে। কাজে এক সময় বিহারের নবাব সিরাজউদ্দৌলা ও বাঙালি, তো আমার মেল হলে এ পথে লাইন হবে, এ পথে আমার আসা যাওয়াই হবে। বাঙালি যদি দেশটা কোনোদিন যদি ছড়ায় আর বড় হয়, তো বিহার পর্যন্ত এই দেশ যাবে তো, যাবে তো। তাহলে আমার তো পাকিস্তান পর্যন্ত যাওয়ার তো কথাই না। আর ঘর সম্পদ যেটা আমাদের, মানে আমাদের যে ঘর সম্পদ যেগুলা হাতছাড়া হয়েছে, এগুলা বড় টেকনিক করে হাতছাড়া করা হয়েছে, করানো হয়েছে, করা হয়নি, করে দেওয়া হয়েছে। এটা অনেকে হয়তো জানবেন না যে মিরপুরে তার কাটার বেড়া ফলস্তিনিদের মতন আমাদের করার কথা ছিল। তার কাটা বেড়ার ভিতরে আমাদেরকে রাখার কথা ছিল, কিন্তু আমরা অনেক হাত পা ধইরা, আমাদের অনেক নেতারা কিংবা বাঙালি অনেক হৃদয়মান ব্যক্তি যখন ছিলেন, ওরা বললেন যে না, এটা ঠিক হবে না, এদেরকে বেড়ার ভিতরে জীবনে তারা আর মিশতে পারবে না, এদেরকে এই বেড়ার ভিতরে রেখো না। আমরা যাই করছি না করছি, কিন্তু তাদেরকে এই বেড়ার ভিতরে, তখন কিন্তু এই বেড়াটা সরছে, নাহলে আমাদের বেড়ার ভিতরে রাখার কথা ছিল। আমরা কিন্তু বাইর হইতে পারতাম না, বাইরে চাকরি করতে পারতাম না, ঢাকার মুখও দেখতে পারতাম না, পারমিশন নিয়ে বাইর হইতে হতো। তারই নাম কিন্তু ক্যাম্প। কিন্তু বাংলাদেশ সরকার, যাই হোক, এখানে একটা তাদের অবদান আছে বা তাদের আন্তরিকতা ছিল বিধায় আমাকে সে ক্যাম্পে না রেখে ওপেন রাখছে বিধায় আজকে আমরা আপনাদের কাছে মিলে মিশতে পারছি, আসতে যেতে পারতেছি। কেউ কেউ বাঙালির ভিতরে বিয়েও করতেছে, কেউ আবার লেখাপড়াও করতেছে। এখন আর ওইরকম কিন্তু নেই। কিন্তু হাত ছাড়া যে সম্পদগুলো হয়েছে, এই সম্পদ আমার আর ফেরা পাই নাই, আর সরকার এটার জন্য কোনো উদ্যোগও নেয় নাই। আর রাষ্ট্রীয় কিন্তু এখানে আমাদের সাথে বেমানি করছে। আমি বলবো না সাধারণ এক বাঙালি যে বেমানি করছে বা করবে, তা নাই, রাষ্ট্রীয় আমার সাথে বেমানি করছে। তো রাষ্ট্রীয় যেখানে বেমানি করবে, সেখানে সাধারণ পাবলিককে পারা কোনো সম্ভব না। আর আমি তো এর আগেও অনেকবার বলছি যে পাকিস্তান সরকার যে যাওয়ার সময় রেভিনিউ স্ট্যাম্পগুলা তো আর তারা জাহাজে প্লেন ভৈরা তো আর রেভিনিউ স্ট্যাম্প বাংলাদেশের তো নিয়ে যায় নাই, ইস্ট পাকিস্তানের রেভিনিউ স্ট্যাম্প তো এখানেই ছিল, ভেন্ডারদার কাছে ছিল। এই ভেন্ডারওয়ালারা পয়সা হয়ে গেছে গা, 100 টাকার স্ট্যাম্প 1 লাখ টাকাও বিক্রি করছে, সম্পত্তি ব্যাকডেটে দেখায়া লিখায় নিয়ে চলে গেছে গা। তাহলে আপনি কি পারবেন? যদি সরকার যদি এটার ভিতরে না হয়, এজন্য আমি অনেক হৃদয়বান বাঙালিদের ভাইদেরকে বলি যে 1975 পর্যন্ত যে সম্পত্তি উর্দুওয়ালাদের বেচা কিনা হয়েছে, এটাকে রিজেক্ট করা, বাতিল করা। হ্যাঁ, কারণ আমার ন্যায্য পয়সা দিয়ে এটা নেয় না, অস্ত্র মুখে ঠেকায় নিয়ে গেছে, আমার মেয়েকে উঠায় নিয়ে যায়, তো বাপ কি করবে? এই সম্পত্তি নিয়ে এলে কিন্তু আমার মেয়েরে ছেড়ে দিয়ে দিছে। এই যে আমাদের চোখের সামনে বস্তা ভরা ভরা সোনা দিয়ে দিছে, নিয়ে যা আমার মেয়েরে ছেড়ে দে। তো এ ধরনের যদি সম্পদ কেউ নিয়ে গিয়া থাকে আর রাষ্ট্রীয় এটার ব্যবস্থা যদি না নেয়, তো কি আমি জীবনে কিয়ামত পর্যন্ত তো এই সম্পত্তি আমি পাবো না। এখানে নামকে ওয়াস্তে একটা কোড বানাইছিল, অনেকে ভাই জানবেন হয়তো, কোড অফ সেটেলমেন্ট। মানে আপনি ওখানে গিয়ে উপস্থিত হন, আপনার সম্পদ আছে, ওখানে কোড সেটেল করে দিবে আপনাকে। ওই কোর্টের কাছে যখন আপনি যাবেন, তখন আপনাকে বলবে যে আপনি পাকিস্তানে কোন জায়গায় ছিলেন, আপনি ভোট দিতেন কি দিতেন না, আপনি পাকিস্তানের সময় নাগরিক ছিলেন কি ছিলেন না, নানান অজুহাত দেখায়, কিন্তু একটাও ঘর বরাদ্দ দেয়নি। এরকম কোড অফ সেটেলমেন্টের সমস্ত বিহারীদের প্রপার্টির ফাইল রয়ে গেছে, কিন্তু সম্পত্তি আমরা পাইনি। এটা নাম কেউ আসতে, এই যে এখানে একটু সামনেই আছে প্রপার্টি অফ ফাইন্যান্স, এই যে এখানে বিল্ডিংটার কি নাম আছে? হজ বিল্ডিং কিসের জন্য বানানো হয়েছিল? এটা কোনো বাঙালির জন্য হয়েছিল? বিহারীদের যে ঘর, যে জমিন পাইছিল, সে জমিনটা কাগজপত্র রেখা সেখান থেকে নিয়ে তারা ঘর নির্মাণ করত। এই জন্য এই ফাইলগুলো সব এখানে ছিল। হজ অফ ফাইন্যান্সে 2 তলার উপরে কোনো ঘর তখন পাকিস্তান আমলে হয়নি মিরপুরে। তো এখানে টাকা রেখে, ফাইল রেখা দিয়া, জমা করে দিয়া ওই ঘরটা নিত। এই সমস্ত সব ফাইলগুলা এই বাঙালিরা ওখানে মালিক সেজে ভুয়া স্বাক্ষর করে সব ফাইল নিয়ে গেছে।
ওই ঘর কোনো বিহারীদের হাতে নাই। তাহলে আপনি বলেন যে আমরা আমাদেরকে হাত পা বাইন্দা যদি পানিতে ছেড়ে দেন, বলে সাঁতার কইরা এখন বেঁচে যাও, তো বাঁচবো? আমার তো হাত পা বেঁধে যাই হোক, অনেক কথাই বললাম, আর অনেক দিন ধরে এই সমস্ত কথা বলতেছি। উপকারের কোনো লক্ষণ নেই যদি আল্লাহ পাক কোনোদিন। সমাধান তো 1-2 হয়ে যেতে পারে, সমাধান কিন্তু 1-2 হয়ে যাবে। আপনি 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 ক্ষমতায় আসছিলেন, যেমন ডাক্তার ইউনূস সাহেব যদি আসছিলেন, তো উনি 1947 থেকে বাঙালিদের কি প্রপার্টি ছিল, হিন্দুদের কি প্রপার্টি ছিল ও বাঙালিদের কি প্রপার্টি ছিল বাইর করলেই তো বাইর হয়ে যায়। কিন্তু করবে কে? এই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? যেগুলা মানুষ একবার খায়া ফেলায় ওটা কি আর মুখের থেকে বাইর হয়? বাইর হয় না, আর হবেও না। তবে যাই হোক, আপনি নিয়ে গেছেন, আগে 1 তলায় ছিল, এখন 10 তলা করছেন। যাই হোক, ওটা আপনি আমাকে ফেরত যদিও না দিতে পারেন, কিন্তু ওর বিনিময়ে তো আমাকে অন্য জমিন দিয়ে আমাকে আবাদ তো করে দিবেন। আমার ওই ক্যাম্পের থেকে বাইর করলেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে। আমাকে ক্যাম্পে রেখে কোনো সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত হবে না। আমাকে ক্যাম্পের থেকে বাইর করতে হবে, আমার ইউনিটিটাকে আলাদা করতে হবে। আমি যদি ভাগে ভাগে বাঙালি পরিবারদের সাথে মিশে যাই, তাহলে অনেকটি ভুল ভ্রান্তটা দূরও হয়ে যাবে এবং আমরা সহজে মিলে যেতে পারতাম। কিন্তু আমাকে ও ক্যাম্পে রাখার রেখা যদি আপনি সমাধান দেন, হবে না। এটাই আমার বক্তব্য। আর 1975 পর্যন্ত আমাদের যে প্রপার্টি আছে, এই প্রপার্টিকে বেচা কিনাকে ভুয়া দেখিয়ে বাদ দিয়া এটা আবার নিষ্পত্তি করার জন্য আপনাদের আর আপনি এই পেন ইসলামিক মুভমেন্টের সভাপতির মাধ্যমে আমি বলতে চাই যে আপনি অন্তর্পক্ষে 75 পর্যন্তকার সম্পত্তিকে বেচে কিনাকে বাদ দিয়ে এগুলার ন্যায্য পয়সা দেওয়াই দেন, তাহলে আমি সেই অর্থর কারণেই তো আমি আবার পায়ে আমার দাঁড়াতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।